আগের দিন না হয় হরেনবেদের মেয়ের বিয়ের ব্যাপারটা শুনলাম। আচ্ছা ঠাকুর মশাই, কম কাহিনী তো শুনলাম না এতদিন আপনার জীবনে, কিন্তু একটা ব্যাপারে কোনোদিনও শোনা হয়নি। তারানাথ ভ্রুকুটি করে চোখ তুলল কিশোরীর দিকে, বলল, কোন বিষয়ের কথা বলছো বলো তো? বলছিলাম ওই আপনার বিয়ের ব্যাপারটা, মানে আমরাও বিয়ে করেছি, বিয়ের দিনে কত আচার নিয়ম পালন করেছি, তবে আপনার সময়ও কি এইসব নিয়ম কানুন এমনই ছিল নাকি? তারানাথ ক্ষণিক কিশোরীর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল, তারপর মৃদু হেসে বলল, তুমি আসলে জানতে চাইছো আমার বিয়েকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেছিল কিনা, তাই তো? ঠিক ধরেছেন ঠাকুর মশাই, কারণ আপনার মতন গৃহত্যাগী সাধন ভজন করে আসা মানুষের বিয়ে তো স্বাভাবিকভাবে মিটে যাওয়ার কথা নয়, বা যদি তাও হয় তবে বলুন না সেদিনগুলোর অভিজ্ঞতা। ভূত প্রেত তো অনেক শুনেছি, সে না হয় আবার পরে হবে ক্ষণ। তারানাথ মৃদু মাথা নেড়ে বলল, ভূত বলতে তোমরা কি বোঝো জানি না, কিন্তু আমি এই কথাটার অর্থ সব সময় অতীত হিসেবেই জানি। যাই হোক, তুমি ঠিকই বলেছ, আমার বিয়ের দিন এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। এক প্রকার বলতে পারো বিয়েটা হয়তো সেদিন হতোই না। বলেন কি ঠাকুর মশাই? তারানাথ চোখ বুঝে দুটো দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর শান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করল, প্রেম কি জিনিস তা বোধহয় আমার থেকে ভালো কেউ জানে না। মধুসুন্দরী দেবীর প্রেমে আমি সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিলাম সেই সময়। বরাকর নদীর তীর থেকে তুলে এনে ছোট কাকা ও বাবা আমায় ঘরের মধ্যে আটকে রেখে দিল টানা কয়েক মাস। মাঝে মাঝেই স্বপ্ন দেখে চিৎকার করে বাড়ি মাথায় করতুম। দেখতাম দেবী আমার জন্য অপেক্ষা করছে নদী তীরবর্তী জোনাকি ভরা ছাতিম গাছের নিচে। সে ক্রুদ্ধ হচ্ছে আমার এমন ধৃষ্টতায়। পরক্ষণেই বাড়ির লোকের কুৎসায় আমার ঘুম ভেঙে যেত। তবে সে মোহময়ী বোধহয় আমার আপাত অবস্থা বুঝতে পেরেছিল। ধীরে ধীরে আমি সুস্থ হতে শুরু করলাম। নিজেকে নিজে কত বুঝিয়েছি, কত দ্বন্দ্ব করেছি তার ইয়ত্তা নেই। প্রায় বছর ঘুরে যাওয়ার পর আমি ঘর থেকে ছাড়া পেলাম। তাও সেটার কারণ ছিল আমার ঠাকুরমার অসুস্থতা। কিন্তু অবাক কাণ্ড কি জানো? যেসব গ্রামবাসী ও দূর সম্পর্কের আত্মীয়রা ঠাকুমাকে দেখতে এসেছিল, তারা ঠাকুমার চেয়ে আমার অবস্থা দেখে বেশি আতঙ্কিত হয়ে গেল। কি বলবো তোমাদের, নিজের চেহারা নিজের দেখলে মায়া হতো তখন আমার। চামড়াগুলো যেন আর নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চায় না। মনে হতো শরীরের প্রত্যেকটা হাড় চামড়াগুলোকে টেনে ভেতরে ঢুকিয়ে নিয়ে নিজেদের অবস্থানকে প্রকাশ করতে চায়। ঠাকুমার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, সে হাতের ইশারায় আমাকে তার কাছে ডাকলো। আমি ওনার মাথার কাছে বসতে উনি বললেন, প্রজাপতি যোগে সময় হয়েছে খোকা, তুই যেন পিছু পাহস নে। আমি থাকতে থাকতে এ কাজ সেরে ফেল। আমার ছোটবেলার সব থেকে কাছের বন্ধু ছিল আমার ঠাকুমা। তার মৃত্যু শয্যায় এই নির্দেশ প্রত্যাখ্যান করার সাধ্যই আমার ছিল না। ঠাকুমার হাত চেপে ধরে কপালে ঠেকিয়ে তার আশীষ প্রার্থনা চেয়ে দাওয়ার দিকে এলাম। বাবা সেখানে গ্রামের কয়েকজনের সাথে গল্পগুজব করছিলেন। আমি সেখানে গিয়েই কথাটি পারলাম। বাবা, আপনি আমার বিয়ের ব্যাপারে কথা এগোতে পারেন। ঠাকুমার এটাই শেষ ইচ্ছে। ঠাকুমার ইচ্ছেতেই পরিবারের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটল ঠিকই, আমার মুখে কিন্তু কৃত্রিম হাসিটুকুও ফুটল না।
দিন 10 পরে নিমাই চাটুর্যে এসে আমায় বললেন, বাবা তারানাথ, আমি তোমার বাবার সঙ্গে বাজারে কথা বলে নিয়েছি। কুসুমপুরে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে। কাল একবার তোমার যেতেই হবে বাবা। আমি বলি কি, তোমার কোনো বন্ধুকে সাথে করে নিয়ে যেও, তাতে তোমার মনটাও ভালো লাগবে। বলে উনি চলে গেলেন। তখন বন্ধু বলতে আমার গোটা 2 জন ছিল, শিবু আর বীরজাভূষণ। শিবুর বাড়িতে গেলাম প্রথমে, কিন্তু তাকে পেলাম না। ওর মা বলল সে পাট কাটতে চলে গেছে দক্ষিণের জনদের সাথে, 5 দিন পরে বাড়িতে ফিরবে। বীরজাকে বাড়িতে পেয়ে গেলাম। আমার বিয়ের খোঁজ চলছে জেনে প্রথমটায় সে অবাক হলেও পরে উত্তেজিত হয়ে বলল, এতদিন পর একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস ভাই। তাছাড়া তুই তো জ্যোতিষকর্ম করেও সংসার চালাতে পারবি। আচ্ছা, সে না হয় পরে আলোচনা করব, আগে চল মেয়েটাকে দেখে আসি। আমি কোনো উত্তর দিলাম না। সবার কথাই গুরুজনের নির্দেশের মতো লাগতো সেই সময়। মনে হতো সত্যি আমি কোনো ভুলের পথে, কোনো মরীচিকার পথে ছুটে যাচ্ছিলাম। আসলে ওসব আমার জন্য নয়। পরদিন সকাল সকাল নতুন বস্ত্র পরে বীরজাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম কুসুমপুরের উদ্দেশ্যে। লক্ষণ ছিল আমাদের পরিবাহক। তার গরুর গাড়িতে করেই বাবা কাকারা যাতায়াত করত। বাবা লক্ষণকে ঠিকানা বুঝিয়ে দিয়েছিল, তাই ঘন্টা খানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। গরুর গাড়ির থেকে নেমেই প্রথম যে ব্যাপারটা চোখে পড়ল তা হলো একটা মরা শালিক। ঢালাও উঠোনের সম্মুখে রোদে শুকাতে দেওয়া পাকা কুলের চাটাইয়ের পাশে নিথর হয়ে পড়ে রয়েছে। এদিকে আমাদের দেখা মাত্রই বাড়ির ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে আসছিলেন, তাও দেখেছি, কিন্তু অমঙ্গলের চিহ্ন স্বরূপ কিছু প্রত্যক্ষ হলে সেদিক থেকে আমি চোখ সরাতে কখনো পারিনি। যাই হোক, বীরজা একটু এগিয়ে গিয়ে ভাব বিনিময় করলো তার সাথে। আসো বাবা, চলো চলো ভেতরে চলো। বিরাট উঠোন পেরিয়ে পাশাপাশি মোট 3টি ঘর আমাদের মাঝের ঘরে বসানো হলো। তোমাদের কাছে বলতে বাধা নেই, ওই প্রথম আমি কিঞ্চিত মাত্র হলেও অপ্রস্তুত বোধ করেছিলাম নিজের কাছে নিজেকে। মনে হচ্ছিল আমার মতো মানুষ, যার পাপের ঘোড়া কানায় কানায় পূর্ণ, তার জন্য বিবাহের মতো এমন পবিত্র অধ্যায় নয়, বরং আমার উপস্থিতি সেই ঐশ্বরিক পবিত্রতাকে নষ্ট করছে তিলে তিলে। 2 বছর 15 মেয়ে হাসাহাসি করতে করতে হাতে 2 পাত্র নিয়ে ঘরে ঢুকলো। তাতে আম, কাঁঠাল, কলা এসব যত্ন করে কেটে সাজানো আছে। আমি বীরজার দিকে একবার তাকিয়ে তাদের হাতের থেকে থালা 2টি নামিয়ে নিলাম। বীরজা কিছু একটা প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। অবশ্যই থামলো আরো 2 জনের দরজার কাছে এসে দাঁড়ানোর কারণে। একজন শুকনো চেহারার মহিলা আধ ঘোমটা দিয়ে আরেকটি মেয়েকে নিয়ে ঘরের ভেতরে এলো। মেয়েটির ঘোমটা নেমেছে গলা পর্যন্ত, কাজেই মুখ তখনও দেখতে পাইনি। প্রাথমিক পরিচয় আদান প্রদানের পর বীরজা একটা আমের টুকরো মুখে দিয়ে প্রশ্ন করল, আপনার নাম কি? ঘোমটার তলার থেকে নিচু গলায় উত্তর এলো, পদ্ম। একবার মুখটা দেখান দেখি। মেয়েটি ধীরে ধীরে হাত তুলে তার চেহারার থেকে ঘোমটার পাহারা তুলতেই আমার পায়ের তলার থেকে পৃথিবী সরে যাওয়ার জোগাড়। আমার সামনে নিম্ন নেত্রে যার অপরূপ শ্রীমুখ উন্মোচিত হয়েছে সে আর অন্য কেউ নয়, স্বয়ং মধুসুন্দরী দেবী। আমি অধিক উত্তেজনায় মূর্ছা যাব নাকি চিরতরের জন্য বাক্যহারা হব, সে দ্বন্দ্বে ভুগতে শুরু করেছি প্রতি মুহূর্তে। সে আমার দিকে তাকায়নি, কিন্তু আমি নিশ্চিত দেবী আমায় আবার কোনো না কোনো মায়াজালের মধ্যে ফেলতে চাইছে। নতুবা এ কি করে সম্ভব?
রূপের মধ্যে এমন মিল তো আশ্চর্য ঘটনার স্বরূপ নয়, এ অলৌকিকতার স্বরূপ। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল, একটাও কথা সরল না জিভের থেকে। মেয়েটিকে নিয়ে মহিলা বেরিয়ে যেতে বীরজা আমায় বলল, কি রে ভাই, এত বড় গুঁতো মারছি তোকে, কোনো রকম সাড়াই দিচ্ছিস না। কি কেমন লাগলো তোর? পছন্দের বিষয় তো মুছেই দিয়েছি কবের থেকে বীরজা, তোরা যেমন বলবি তেমনই হবে। সেদিন আরো মিনিট 10 বসে বের হলাম। উঠোনে নেমে দেখলাম মেয়েটির বাবা, অর্থাৎ যে ভদ্রলোক আমাদের আপ্যায়ন করলেন, উনি মরা শালিকটাকে লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে বাড়ির সীমানার বাইরে নিয়ে যাচ্ছেন। বীরজা তার সাথে কিছু কথা বলে এসে আমায় নিয়েই আবার গরুর গাড়িতে চাপল। বাড়িতে ফিরে দেখি মা কাকিমারা খিড়কির দিকে একত্রিত হয়ে কোনো বিষয় নিয়ে কথা বলছে। আমি ও বীরজা সেদিকে এগিয়ে যেতে মা দ্রুত পায়ে আমার কাছে এলো, আমার হাত ধরে বলল, তোর ঠাকুমার শরীর আজ বেজায় খারাপ বাবা, আমরা একটুও দেরি করতে চাইছি না আর। উনি থাকতে থাকতে ওনার শেষ ইচ্ছেটা পূরণ করলে তোরই পুণ্যি হবে। পুণ্য কতটা কি হবে তা আমি জানতাম না ঠিকই, তবে এটুকু জানতাম কোনো একটা সাম্প্রতিক বিপদের সঙ্গে আমি জড়িয়ে পড়তে চলেছি খুব শীঘ্রই। সব শুভর মধ্যেও অশুভ বাতাস ঢুকে পড়েছে ইতিমধ্যেই। বৈঠক ঘরে এলাম। বাবা বীরজাকে জিজ্ঞেস করলো, কেমন দেখলে বীরজা? শ্যামলা বর্ণ হলেও মুখটা লক্ষ্মীশ্রী, আমাদের তারানাথের সঙ্গে মন্দ লাগবে না। আমি ভ্রুকুটি করে বীরজার দিকে চাইলাম। পরক্ষণে টের পেলাম সে যা দেখেছে আমি তা প্রত্যক্ষ করিনি। আমি যাকে দেখেছি তার গায়ের রং শুধু ফর্সা বললেও ভুল হবে। শুভ্রতার থেকে যদি ছটা বের হতে শুরু করে তাহলে কেমন হয় ভেবে দেখেছ? মধুসুন্দরী দেবী ঠিক সেই রকম। বাবা ও গ্রামের কয়েকজন গিয়ে শ্রাবণের 10 তারিখে আমার প্রজাপতি যোগের দিন ঠিক করে এলেন। যেদিনের কথা বলছি সেদিন থেকে আমার বিয়ের তারিখ সময় ছিল মাত্র 9 দিন। দিন 5 মধ্যেই বাবা যতটা সম্ভব কাছের আত্মীয়দের নিমন্ত্রণ সেরে ফেলল, আরো 2 জন লোককে সাথে নিয়ে। ঠাকুমার শরীর দিন দিন অবনতির দিকে যাচ্ছে দেখে বাড়ির মা কাকিমাদের দুশ্চিন্তা দিন দিন বাড়ছিল। অবশেষে এলো সেই দিন যেদিন ঘুম ভাঙল শাঁখের শব্দে। বাইরে বেরিয়ে এলাম। দেখি মা কাকি ও পাড়া প্রতিবেশী মেয়েরা মহা আনন্দে হল্লা করতে করতে জল সইতে যাচ্ছে। সূর্যোদয়ের আগে এই জল এনে রাখার নিয়ম, সেদিনও ব্রহ্ম মুহূর্তে এই ক্রিয়া সম্পন্ন হল। বীরজা শিবু দুয়ে মিলে কোমর বেঁধে কাজবাজে নেমে পড়েছে। বাড়ির উঠোনে শামিয়ানা টানিয়ে এক প্রান্তে 4টে কলা গাছ পুঁতে স্নানের জায়গা বানানো হয়েছে। সবই দেখছি এবং ছোট থেকেও দেখে আসছি। তবে বিগত দিনগুলি একরকম ভাবে কাটলেও সেদিনটায় অস্বস্তি আরো বাড়ল আমার। মনে হলো আর এক ধাপ এগোলেই জীবনের এমন এক অধ্যায়ের সঙ্গে আমি যুক্ত হয়ে পড়ব যেখান থেকে বেরিয়ে যাওয়াটা আমার পক্ষে অসম্ভব। আমি কি পারবো আদৌ গৃহী জীবন যাপন করতে? শরীর কেমন অসাড় হয়ে পড়ল আমার। ঠাকুমার ঘরে গিয়ে দেখি আজ আর তার পাশে থাকার মতো সময় কাউর হাতে নেই। তার মুখের দিকে তাকিয়ে আমার চোখের থেকে জল বেরিয়ে এলো। তার কাছে মাথা ঝুঁকিয়ে বললাম, ঠাকুমা, ঠাকুমা, তুমি তো সবটাই জানো, আমি জানি, তবুও কেন এমন শর্তে আমায় বাঁধলে? আমি জানি না আমি ঠিক করতে চলেছি না ভুল, তবে এটুকু বুঝতে পারছি ঠাকুমা, এতে আমার মনের বিন্দু মাত্র সায় নেই।
ঠাকুমা আমার দিকে জল ভরা চোখে চেয়ে বলল, খোকা, তুই জন্মানোর সময় আকাশে এক বিভৎস নীল উল্কা ছুটেছিল। সেদিন তোর দাদু বলেছিলেন, উপযুক্ত সময় তারানাথের বিয়ে না দিলে তার সংসার জীবন হয়তো হবে না। যে যুগে ওর জন্ম হলো তা অতি ভয়ানক। এ কথা তোর বাবা জানে যে এই চক্কতি ভিটেতে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে। অমর জীবন ভট্টাচার্য নামে একটি আশ্চর্য ছেলে এ কথা কয়েক যুগ আগেই জানিয়ে গেছে। তাই আমি বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা হলে ওপারে গিয়েও আমার মনটা শান্তি পাবে। কিন্তু ঠাকুমা, কে এই অমর জীবন যে আমার জীবন শৈলী লিখে গেছে? ঠাকুমা চোখ বুজে বলল, জানি না খোকা, তা আমি জানি না। আমি ঠাকুমার মাথায় খানিকক্ষণ হাত বুলিয়ে আবার উঠোনে এসে দাঁড়ালাম। বাড়ির পেছনে শ্রীহরি ঠাকুর উনুন কেটেছে লোকজন নিয়ে। সেখানেও দেখলাম একদল মানুষের ভিড়। আমার সময় কোনো বাড়িতে বিয়ে বাঁধলে আশপাশের প্রতিবেশীদের টানা 2-3 দিন সে বাড়িতেই খাওয়া দাওয়া হতো। তারপর তোমাদের তো আগেই বলেছি, আমরা কোনো কালেই খুব একটা গরিব ছিলাম না। প্রপিতামহের অগাধ সম্পত্তি আমার ঠাকুরদা বাবা আত্মসাৎ করার পরেও পর্যাপ্ত পরিমাণে থেকে বেশিই পড়েছিল। যদিও এখন আর সেসব কিছুই নেই। আমার ছোট ভাইয়েরা এবং কাকার ছেলেরা সব নষ্ট করে ফেলেছে। হলুদ মেখে যখন নতুন পিঁড়িতে স্নানে বসলাম, তখনও পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। সমবয়সী মেয়েদের হাসি ঠাট্টা ও আমার বন্ধুদের রসিকতায় মনটা ধীরে ধীরে বদলের দিকে যাচ্ছিল, কিন্তু বিপত্তি হলো তার কয়েক ঘন্টা পরে। তোমরা হয়তো জানো, ছেলের গায়ের হলুদ মেয়ের বাড়িতে গিয়ে তা দিয়েই তাকে স্নানের আগে প্রসাধন করা হয়। তা আমার বাড়ির লোক যারা গেছিল ও বাড়িতে, তারা ফিরে এসে জানালো মেয়ের বাবার নাকি বেজায় শরীর খারাপ, বিছানা থেকে ওঠার মতো পরিস্থিতি নেই। বাবা শুনে বললে, অনেক আগের থেকেই বলছিলেন আর শরীরটা ভালো নয়, তবে আজকে এই অবস্থা হতে হলো। সব ভালোই ভালোই মিটলেই হয়। আরে ওসব নিয়ে মন খারাপ করে লাভ নেই, একমাত্র মেয়ের বিয়ে, বুঝতেই তো পারছেন। তাই হয়তো শরীরটা খারাপ হয়ে পড়েছে। বীরজার কথা ঠিক হলেই বোধহয় ভালো হতো। তবে আর এমন কাহিনী তোমাদের শোনাতে হতো না, হয়তো বলতাম না এই কাহিনী তোমাদের। নেহাত মেয়ের বিয়ে হয়ে গেছে, তারপর পাপের ঘোড়া এখন অনেকটাই হালকা, তাই জমিয়ে না রেখে বলেই দিচ্ছি। যাক, আমার সর্বনাশের গল্পগুলো শুনে কাউর যদি পৌষ মাস হয়, তবে তাতেও প্রায়শ্চিত্ত বোধ হয় আমার। সেদিন বিকেল থেকেই আকাশ কেমন ভারী হয়েছিল। শ্রাবণের মেঘের ধমক কেমন তা তোমাদের অজানা নয়। গ্রাম অঞ্চলে যেন চাষিদের ডাকে বজ্রদেব খুব প্রসন্ন হয়ে প্রকট হতো তখন। সময়ে সময়ে বৃষ্টি দিয়ে প্রত্যেকের সংসারকে প্রাণোচ্ছল করে রাখতেন সৃষ্টির দেবতারা। তবে এখানেও পৌষ মাস ও সর্বনাশের উপমাটা প্রযোজ্য। আমার বাড়ির লোক, আত্মীয় স্বজন প্রত্যেকেই আকাশের দিকে তাকিয়ে হতাশাজনক মন্তব্য করতে লাগলেন। বাবা আরো 2টো বাড়তি গরুর গাড়ির ব্যবস্থা করে নিলেন, যাতে অতিথিদের কাউকে ভিজতে ভিজতে যাতায়াত করতে না হয়।
সন্ধ্যার সময় দুই বন্ধু আমায় সাজিয়ে মাথায় টোপর দিয়ে তৈরি করে দিল। নরেন পুরুত সময় গণনা করে জানিয়েছিলেন রাত 8টার পর লগ্ন লাগবে। তাই বরপক্ষের গরুর গাড়ি ঘন্টা দুয়েক হাতে রেখেই গড়াতে শুরু করল। কেবল মায়ের পায়ে প্রণাম করে যখন বের হলাম তখন মা বলল, ঘরের লক্ষ্মী নিয়ে ফেরো বাবা, আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো। রামজয়পুর পেরোতে না পেরোতেই প্রলয়ের বর্ষণ শুরু হলো। সে রাতে পরপর সমস্ত গরুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে গেল রাস্তার পাশে। বীরজা বলল, এক কাহিনী বটে। হ্যাঁ, একটু সময় নিয়ে না বেরোলে কি হতো বলতো? উফ, এ কি বৃষ্টি! সত্যি দুর্ভেদ্য সে বর্ষণ। প্রকৃতির করাল তাণ্ডবের মাঝে আমরা যেন নেহাতি তুচ্ছ কয়েকটা জীব, যাদের প্রয়োজন ও বিনোদনে প্রকৃতির কোনো সম্মতিসূচক আচরণ নেই। টানা 30 মিনিট পর ঈষৎ পাতলা হলো বৃষ্টি। গরুর গাড়ির চালকরা মাথায় তেরপল দিয়ে বাধ্য হয়ে এগোতে শুরু করলো। দূরের থেকে ক্লান্ত সানাইয়ের শব্দ শুনে গাড়ির ভেতরে গুঞ্জন উঠল, আর আমার বাড়ল হৃদস্পন্দন। আমিও আমার বন্ধুরা ছিলাম মাঝের গাড়িতে। গন্তব্যে পৌঁছে দেখলাম আগের গাড়ির বরযাত্রীর লোক মাথা বাঁচানোর তাগিদে কনে যাত্রীর সঙ্গে মিশে গেছে। মেয়ের মা শ্রী সাজিয়ে নিয়ে এসে আমায় বরণ করলো ঠিকই, তবে কেউ না বুঝলেও আমি তার মুখে একটা বিষণ্ণতার ছায়া দেখলাম। নিচু গলায় প্রশ্ন করলাম, পদ্মর বাবা ঠিক আছে তো? আমার প্রশ্ন শুনে উনি ইতস্তত করলেন। তারপর কাপড়ে মুখ চেপে ফিরে গেলেন গোটা দল নিয়ে। আমি বাড়ির চৌহদ্দিতে পা দিতেই অনুভব করলাম পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। এত আলো, এত লোকজনের মাঝেও কি একটা অশুভ হাওয়ার মিশেল হচ্ছে, যেটা ক্রমবর্ধিত হচ্ছে প্রতি মুহূর্তে। আমাকে একটা চৌকিতে বসিয়ে বীরজা গেল বাড়ির ভেতরটায়। শিবুকে তো আসার পর থেকে আর খুঁজেই পেলাম না। কানাঘুষো শুনলাম মেয়ের বাবার শরীর এখন অত্যন্ত খারাপ, কন্যাদান করতে পারবে কিনা বলা যাচ্ছে না। বীরজা এসে বলল, তারানাথ, খবর নিয়ে এলাম, অবস্থা একেবারেই ভালো না। বেশ কয়েকদিন থেকে নাকি ডাক্তার বুদ্ধি দেখছে, কিন্তু কোনো রোগ ধরতে পারছে না। মনের খটকাটা বদ্ধমূল হলো। অশুভ কিছুর সূত্রপাত তো আজ নয়, যেদিন এসেছি সেদিন থেকেই হয়েছে। তবে তখন তার প্রভাব পরিবেশে সে প্রমাণ বহন করতে পারেনি। কিন্তু এখন সেই অমঙ্গলের ছায়া সম্পূর্ণভাবে এই বাড়িকে গ্রাস করে আছে। আমার বুকে গাত্রবন্ধনের বীজ মন্ত্র তখন উল্কি করা ছিল না, কাজে কোনো বিপদ চোখের সামনে প্রত্যক্ষ করলেও তাতে ঝাঁপিয়ে পড়ার সাহস তখন আমার জন্ম নেয়নি। এমন সময় কনে পক্ষের মধ্যে একজন বলল, এই এতবার কুড়িয়ে সবাই দিয়ে বললাম, পদ্মর বাবা চোখ উল্টে যাচ্ছে মাঝে মাঝেই, এসব ওজার কাজ, ডাক্তার কিছু করতে পারবে না। মনের ইচ্ছেটা সহযোগিতা পেল এই কথা শোনার পর। লজ্জা কাটিয়ে প্রশ্ন করলাম, আমি একবার দেখতে পারি তাকে? যে কজনের কানে কথাটা গেল প্রত্যেকে থ হয়ে আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর কোনে পক্ষের লোকটি বললে, তুমি দেখবে, বেশ আমার সাথে এসো। আমি তার পিছু নিলাম। আমার পেছন পেছন আর একটা জমায়েত চলল। তোমরাই ভেবে দেখো, একটা বিয়ে বাড়ির সুন্দর সাজানো পরিবেশের মধ্যে মেয়ের বাবাকে নিয়ে এমন উতলতার সৃষ্টি হলে কেমন পরিস্থিতি হয়। পদ্মর বাবার ঘরে পৌঁছে দেখি উনি নিথরভাবে বিছানায় পড়ে আছে।
বিভিন্ন মানুষে বিভিন্ন উপশমের চেষ্টা করেছে, তা ওনার পোশাকের আলুথালু অবস্থা দেখলেই বোঝা যায়। তবে সে কিন্তু চোখ বুজে শুয়ে নেই। সাদা পাথরের টুকরোর মতো ঠিকরে বেরিয়ে আসছে তার দুটো চোখ। তার দৃষ্টি অনুসরণ করতেই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। দেখলাম টালি বাঁধানো বাঁশের কাঠামোর ফাঁকে আটকে রয়েছে একটা ঘন কালো ছায়া। সে ছায়া সজীব কিন্তু স্থির, অর্থাৎ সে কালো ছায়ার মধ্যে ফুটন্ত তেলের মতো অস্থিরতা আমি লক্ষ্য করছি, কিন্তু স্থানবিন্দু নির্দেশ করছে এটাই যে পদ্মর বাবাকে স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। মুখ থেকে না চাইতেই বেরিয়ে গেল, ঘোর বিপদ। আমার পেছনে বীরজা দাঁড়িয়েছিল। সে থমথমে গলায় বলল, তুই কি কিছু বুঝলি? আর উপরে কি দেখছিস তারা? আমি প্রকৃতিস্থ হয়ে বললাম, আমার সাথে একটু বাইরে চল। ঘর থেকে বাইরে এলাম। যে সমস্ত লোকজন আমার পেছনে ভিড় জমিয়েছিল তারা কৌতূহলী হয়ে আমার দিকে চেয়ে রইল। বামুন ঠাকুর ওদিকে বিয়ের প্রস্তুতি সেরে সম্পূর্ণ তৈরি। আমি বীরজাকে নিয়ে বের হওয়ার সময় সেও আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রইল। একটু নিভৃতে এসে বললাম, ভাই ভাই পদ্মর বাবার ঘোর বিপদ, ওনার জীবন সংকটে আছে, আমি নিশ্চিত। কি বলছিস এসব? পাগল হয়ে গেলি নাকি? না না, অন্য কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু কিন্তু আমার মনে হয় তুই আমার কথা বুঝবি। তন্ত্রমহলে অনেক রকমের লক্ষণ দেখে শুভ ও অশুভ লগ্নের বিচার করা হয়। আমি ও ঘরে তেমন একটা লক্ষণ দেখেছি। খুব শীঘ্রই কিছু একটা বিপদ হবে দেখ। আর তোর বিয়ে? তোর কি মনে হয় যে মেয়েটার মন এখন বিয়ে করার মতো রয়েছে? আমি এমন অবস্থায় পারবো কি কাউকে তার বাড়ির থেকে নিয়ে যেতে? আর তাছাড়া আমি নিশ্চিত উনি কন্যাদান করতে পারবে না। তবে তুই কি বলছিস এসব? একটা মেয়ে লগ্নভ্রষ্ট হওয়া এই সমাজে পাপের সমান। তুই ঠিক দেখেছিস তো? বীরজার কথা শেষ না হতেই বাড়ির ভেতর থেকে আত্মচিৎকার ভেসে এলো। আমি বীরজাকে বললাম, ও দেখ মিললো আমার কথা। ভাই 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 তুই এদিকটা সামলা, আমি আসছি। যা যা যা, এখানে দাঁড়িয়ে থাকিস না, যা 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 যা। বীরজা চলে গেলে আমি ও বাড়ির থেকে বেশ খানিকটা দূরে ছুটে চলে গেলাম। গলার রজনীগন্ধার মালা পায়ের তলায় পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। মনে তখন আমার একটাই চিন্তা ঘোরাফেরা করছে, সেটা হলো সেদিন পদ্মর দেহ অহরণে ফুটে ওঠা মধুসুন্দরী দেবীর রূপ। তিনি ইঙ্গিত বহ হয়ে এসেছিলেন সেদিনই আমার সামনে, আমি বুঝতে পেরেছিলাম। তবে পরবর্তীতে তা প্রেমের মোহ ভেবে আমি ভুলে গেছিলাম। প্রকৃত গুরু নেই তখন আমার, না আছে তখন কোনো বিপদ থেকে মানুষকে রক্ষা করার মতো জ্ঞান। কেবল একজনকেই ধ্যান জ্ঞান ও গুরুমা হিসেবে মেনেছিলাম আমি। তাই আমার শ্বশুরালয় থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গল মতো জায়গায় এতগুলো মানুষের বুক ফেটে যাওয়া কষ্টকে লাঘব করার উদ্দেশ্যে মধুসুন্দরী দেবীকে আহ্বান করতে শুরু করলাম। দেবী, আমার বৈষয়িকতার টান নেই, না আছে সংসার করার ইচ্ছে। তবে চোখের সামনে একটা সংসার নষ্ট হয়ে যাবে, একটা মেয়ে কলঙ্কের ভূষণে ভূষিত হবে, এ তো মেনে নিতে পারবো না আমি। দেবী, আমি স্বেচ্ছায় বিবাহের সিদ্ধান্ত নেইনি ঠিকই, তবে এই মেয়েটার পদ্মর তো কোনো দোষ নেই। ওর বাবার দেখা হাজারো সুস্বপ্নের ফল কি এই দেবী? তুমি তো সর্বজ্ঞ, আমায় পথ দেখাও আমায় তুমি। আমার বিশ্বাস তুমি আমার ডাক শুনতে পারছো। কি বিভৎস সে নীরবতা, কি ভয়ঙ্কর সে জঙ্গলের কালি কেশের ন্যায় অন্ধকার।
বিভোর হয়ে জল ভরা চোখে চেয়ে আছি আকাশের দিকে। ঠিক তখনই চারিদিক উদ্ভাসিত হয়ে গেল একটা ক্ষীণ নীল আলোর আস্তরণে। সে আস্তরণের পর্দা মুলায়মের মতো মসলিন। ধীরে ধীরে যেন বহু দিন ধরে বেঁধে রাখা চোখের পিতেটা কেউ খুলে দিল। সেই আলোক মায়ায় দেখলাম আমি একটা মোটা গাছের গুড়ির কাছে দাঁড়িয়ে আছি এবং সেই গাছটির ছাতার মতো নুইয়ে থাকা ঝাপটানো প্রশাখার আয়তন নিয়েই মন্থর গতিতে আমার চারিদিকে পরিক্রমণ করছে সেই আলোক বলয়। পরক্ষণেই এক হাতের মধ্যে শুভ্র বস্ত্র পরিহিত অবস্থায় আবির্ভাব হলো দেবীর। বহুদিন পরে তার মলিন কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলল, তারানাথ, তুমি ভূমিষ্ঠ হয়েছ এমন মহচ্ছন্ন ভবঘুরে পুরুষ হয়ে থাকার জন্য নয়। বহু মানুষ তোমার জীবনের প্রেক্ষাপটে আসবে। কেউ আসবে সংকট নিয়ে, কেউ আসবে নিয়ে হিংসা। আজ পদ্মর বাবা যে পীড়ায় জ্বলে পুড়ে মরছে তার কারণ সে নিজেই। রক্ষাকালীর কাছে মানত করলে সময় মতো তার মানত দিতে হয়, নইলে সেই কালী কপালিনী রূপ ধারণ করে। তার মেয়ের বিয়েকে উৎসর্গ করে সে মানত করেছিল এই গ্রামের মন্দিরে। তা কি তার আদৌ মনে আছে? মা তাকে মনে করাতে চাইছে বারংবার। এসব অমঙ্গল সূচক সংকেতের কারণ এই যে সে তার ভক্তর থেকে মানত পূজা চায়। তুমি দ্রুত তাকে নিয়ে বেরিয়ে পড়ো মন্দিরের উদ্দেশ্যে। সেখানেই সম্পূর্ণ হোক তোমার বিবাহ ক্রিয়া। লগ্ন নিয়ে ভেবো না, তা মধ্যরাত্রি পর্যন্ত প্রশস্ত। আমি কিন্তু আবার কেমন বিচার বুদ্ধি জ্ঞান শূন্য হয়ে পড়েছি। তখন কথা বলতে চাইছি কিন্তু জিভের কোনো উৎসাহ নেই। এমন হৃদয় বিদারক মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমি নিজেই বিপদ মোচনের উদ্দেশ্যে তাকে আহ্বান করেছি, উল্টে আমার চির চেনা উন্মাদ চরিত্রের দিকে আমি ধাবিত হচ্ছি তার রূপে মুগ্ধ হয়ে। আমি জানতাম তুমি আঘাত না পেলে সঠিক পথ নির্বাচন করতে পারবে না। তবুও বলে রাখ, এক কন্যা সন্তানের জন্ম দেবে তুমি। আমার আশীর্বাদ রইল। তবেই না জীবনে যত ভুল করবে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করবে। পুত্র সন্তান তোমার জন্য প্রাপ্য নয়। ধনী না হলেও আমরণ মোটা ভাত কাপড়ের অভাব তোমার রইবে না। এখন যাও, এখন যাও তারানাথ, আর দেরি করো না। এই নির্দেশ দিয়ে দেবী অন্তর্ধান হলেন। আমি জানতাম উনি আর দেখা দেবেন না আমায়। সময় নষ্ট না করে দৌড় লাগালাম শ্বশুরালয়ের দিকে। পৌঁছে দেখি কয়েকজন লোক মিলে তার হাতে পায়ে সর্ষের তেল ডলছে। একজন বৈদ্যকেও ডেকে আনা হয়েছে, কিন্তু সে হতাশ মুখে চেয়ে আছে পদ্মর বাবার দিকে। আমি দ্রুত ব্যাপারটা ওনার পরিবারের সদস্যদের জানালাম। সেই রাতে সবাই আমার কথায় অবাক হলো। কেউ কেউ বুঝলো আমি হয়তো অনেক বড় মাপের একজন জ্যোতির্বিদ। শুধু আমিই জানতাম আসলে কিভাবে আমি বলতে পারলাম। উনি মায়ের কাছে কি মানত করেছিলেন জানি না, তবে একটা কলা আর সুপুরি বলি দিয়ে মাকে শান্ত করা গেল। মধুসুন্দরী দেবীর কথা মতো রাত 12টার পরেই ওই কুসুমপুর গ্রামের রক্ষাকালী মায়ের সম্মুখে পূর্ণ হলো আমার বিবাহের আচার। তবে দেবী বলেছিলেন, আঘাত না পেলে আমি সম্পূর্ণ গৃহী হতে পারবো না। জানতাম না এমন একটা আঘাত অপেক্ষা করছে আমার জন্য।
বউ নিয়ে বাড়ি ফিরে দেখি মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার বোবা চোখের ইশারা আমায় ঠাকুমার ঘরের দিকে ইঙ্গিত করলো। আমি ছুটে গেলাম ঠাকুমার ঘরে। ঠাকুমা, 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 তোমার নাত বউকে এনেছি। ওই ওই দেখো, তোমার নাত বউ বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওর নাম পদ্ম। ওঠো, তুমি ওঠো না। তোমার জন্য আমি, এই ঠাকুমা, পদ্ম বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি নাত বউ নিয়ে এসেছি ঠাকুমা। ঠাকুমা, একবার ওঠো, একবার উঠো, একবার। এই পদ্ম, এই পদ্ম, অত দেখো না ঠাকুমা। ঠাকুমা, সেদিন দেবী আমায় এক নিষ্ঠুর বাস্তবের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেলেন, যার ভবিষ্যৎ এই মটলেনের ছোট্ট বাড়িটি। বছর দুয়েক পরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ নিয়েই আমার কন্যা সন্তান হলো। নামকরণ গণনা করে করিনি। ঠাকুমার নাম ছিল চারুলতা দেবী। সেখান থেকেই ওর নাম রাখলাম চারি।